গাজী কালু চাম্পাবতীর বাড়ি ওটা না? ওর বাড়ি ওখানে নাকি 3-4টা পাথর আছে। পাথর আসলো আগে, হ্যাঁ? এখন মনে হয় একটাই কি দুটো না আছে। পাথর একটা হ্যাঁ, দুটা তিনটা আছে। আমার কিন্তু এখন গা কাঁপতেছে যে আমি এত পুরাতন একটা জায়গায় চলে আসছি। আর এই যে পাথর দেখেন, এখানে কিন্তু 1, 2, 3টা পাথর। তো এখানে বলে নাকি কেউ কিছু লিয়ে যেতে পারে না, ইট লিয়ে গেলেও বলে নাকি খবর হয়। খবর হয়, লাগ দে মুখ দিয়ে রক্ত পড়ে। এই পুকুরটা দেখেছেন না, এই পুকুরটাও কিন্তু এক সময় এখানে ওই সালুন সিস্টেম একটা ইয়ে ছিল, যার বিয়ের সমস্যা ছিল, হয়তো বা কেউ মানুষ করতেছিল যে এখানে সালুন ভাষা দিলেই ওই তার কি কি জিনিসগুলো ওই বইয়ের জন্য করে করা হতো, সেই জিনিসগুলো এগুলো আমাদের আর কি আমার দাদার আমলে কথাবার্তা আমরা শুনছি। বলেন এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম এখন 7 শিমুলিয়া গ্রাম, 7 শিমুলিয়া গ্রাম না? এটা কার মধ্যে পড়ছে? বগুড়ার বগুড়া সদরের মধ্যে। সদরের মধ্যে না? আচ্ছা, এখানে শোনা যায় যে ওই গাজী কালু চাম্পাবতীর যে মাজার, ওখানে বলে অলৌকিক যে পাথর আছে, ওখানে 3 জনের নামে 3টা নাকি পাথর আছে। সেই পাথরগুলো কোথায়? পাথর তেমন একটা কিছু নয়, তবে পাথর আমার বাপ দাদার আমলে দেখা হচ্ছে যে পাথরের মধ্যে পাথরই করে। আচ্ছা, ওই পাথর কি কেউ নিয়ে যেতে পারে? নিয়ে যেতে পারে না তো। পারে না? না। নিয়ে গেলে কি হয়? নিয়ে গেলে কোন সমস্যা হয় নাকি, ওই এখানে এক ফিরে ওই ওই মহাস্থান ক্যাম্পের লোক এসে নিয়ে গেছিল, পরের দিন আপনার পাথর থেকে গেছে। আচ্ছা, ওরে সর্বনাশ! ওটা কি ওই গাজী কালু চাম্পাবতীর বাড়ি ওটা না? ওর বাড়ি ওরে দেখিনি তো কেউ। আমরা দেখিনি, ওটা বাপ দাদারাও দেখিনি, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাপ দাদারা তারাও দেখেনি, আচ্ছা, আমরা ওই অবস্থায় দেখেছি। ওই অবস্থায় দেখি। হ্যাঁ। পাথরটা নিয়ে গেলে কি হয়? কি যেন অসুবিধা হয় নাকি, ওই কেউ নিয়ে যেতে পারেনি? না ওরে সর্বনাশ! ওখানে কি সাপ টাপ বের হয় নাকি? না কিছু না না, কিছু নেই তো। সাপ টাপ বের হয় না? কিন্তু গাজী কালু চাম্পাবতীর বাড়ি তো এখানেই। বাড়ি ওখানে। এখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেখানে এই গ্রামের নাম কি? 7 শিমুলিয়া। শাকসিমলিয়া। তো এখানে আমরা যাবো কোন দিক দিয়ে? এখন তো যাওয়ার আপনার হাটে যাওয়া লিবি। এদিক দিয়ে না? আর এদিক দিয়ে। ও দাও দাও দাও, এটাই। ওখানে বলে পাথর আছে, অলৌকিক পাথর। পাথর এখন মানে কয়টা আছে? হ্যাঁ, পাথর একটা এই সিন্ধুকের মধ্যে আর ডিরেনের মধ্যে, এই হ্যাঁ, এরা ডিরেনের মানে ওই লোকের বাড়ি ওঠে। ওরে তাই? বাপ! ওখানে নাকি 3-4টা পাথর আছে। পাথর আসলো আগে, হ্যাঁ? এখন মনে হয় একটাই কি দুটো না আছে। না পাথর একটা হ্যাঁ, দুটা তিনটা আছে। 3টা। ওরে কেউ নিয়ে যেতে পারে না। ভাঙ্গিছে। এই যে আমরা যেখানে যাচ্ছি, একদমই ভয়ানক একটা জায়গা, যেটা বলা হচ্ছে যে বাদশাহ সেকেন্দার, বগুড়ার যে স্টেটের যে মালিক ছিলেন, বাদশাহ যিনি ছিলেন, সেই বাদশার ছেলে গাজী এবং কালু, এবং গাজী কালু এবং চাম্পাবতীর যে বাড়ি, সেই বাড়িতে। তো এটা গাজী কালু এবং চাম্পাবতীর বাড়ি যে এখানে আছে, এটা আসলে কেউই জানতো না। এটা রিসেন্টলি এটা আবিষ্কৃত হয়েছে যে এখানে গাজী কালু চাম্পাবতীর যে বাড়ি, সেই বাড়ি ছিল। তো ওখানে নাকি 3টা যে অলৌকিক যে পাথর রয়েছে, সেই পাথরগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। এই এলাকারই যে চাচা রয়েছে, ইনি বলতেছে যে হ্যাঁ, ওখানে ওনাদের বাড়ি ছিল এবং সেখানে নাকি পাথরও আছে। গাজী কালু চাম্পাবতী, এখানে 3টা পাথরও রয়েছে। চাচা আমাদের এখন সেখানেই নিয়ে যাচ্ছে। ওটা এখন আগে ছিল জমিদারি খাস, এখন জমিদারি এটা পত্তন হয়ে গেছে, বুঝছেন? আগে কি ছিল? জমিদারি খাস ছিল ওখানে, আচ্ছা, এখন হলো পত্তন হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। মালিকানাধীন। মালিকানাধীন হয়ে গেছে। মালিকানাধীন বলতে এখনো কোনো মালিকানারা পাথর নিয়ে যেতে দেয় না, তার ক্ষতি হয় নাকি হ্যাঁ। এই পর্যন্ত। আচ্ছা, গাজী কালু যে চাম্পাবতী, এনাদের নাম তো আপনারা শুনছেন না? নাম খালি শোনা আছে, আচ্ছা, তো তাদের কোনো আমরা দেখিনি হ্যাঁ, বা জানিও না। আচ্ছা। আমাদের যা বাপ দাদারা তারা ওই অবস্থায় দেখে গেছে। হ্যাঁ, আর এখানে শুনছি এটা বাড়ি, আর যে ওই যে ওটা হচ্ছে মাজার, বুঝলি, গাজীর কোট বলতে ওটা কবরস্থান। হ্যাঁ, আর ওই যে পাথরের মধ্যে আছে, ওখানে মালখানা ওদের। আচ্ছা, এই পর্যন্ত আমরা জানি। আচ্ছা, আচ্ছা। এখানে আরেকটু বলে রাখি, আজকে আমার জন্য এটা একটা স্মরণীয় দিন। এই যে আমি সাবিক নিউজের ইমন ভাইকে পাইছি। আচ্ছা। উনি নওগাঁর মানুষ। তো ইমন ভাইয়ের সঙ্গে আমার হঠাৎ করে কাকতালীয়ভাবে, উনি আমার একটা ভিডিও দেখে, আমি ওনার ভিডিও আগে থেকেই দেখতাম কিন্তু কোনোদিন কমেন্ট করিনি, কিন্তু এই ইমন ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল। সেই কমেন্টের পর থেকে কিন্তু আমাদের সেই যোগাযোগ হয়েছে, এবং আজকে আমি সরাসরি বগুড়া এসে তাকে ফোন দিই যে ইমন ভাই আপনি কোথায়? বলতেছে আমি বাসায়, আপনি নেমে আসেন। তো ওনার সঙ্গে দেখা করে
এই যে একসঙ্গে কিন্তু আমরা একটা ব্লগ করার জন্য এখন যাচ্ছি। হ্যাঁ। তো ইমন ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। তো ইমন ভাই আপনার কেমন লাগতেছে? আমার মোটামুটি ভালো লাগতেছে, আর বিশেষ করে আমি নিজেই আপনার ভক্ত, মানে আমি আপনার চ্যানেলের মানে নিয়মিত কন্টেন্ট আমি দেখি এবং আচ্ছা। ভালো লাগে। হ্যাঁ। আর সবাইকে বলবো উজ্জ্বল দাদা ভিডিও মানে আগুন, আপনারা দেখবেন। আর আজকে কিন্তু বাদশা সেকেন্দারের পুত্র সেই গাজী কালু চাম্পাবতীর যেটা আস্তানা বা বাড়ি, যেখানে বসত বিটা, হ্যাঁ। সেখানে আমরা যাচ্ছি দুইজন। তো সেখানে যে আবারও কথা হবে, থাকুন আচ্ছা। আমাদের সাথে। ঠিক আছে, Okay. আসেন। যাই হোক, এটা আপনাদের তো বললামই যে এইভাবে যে আসলে পরিচয় হবে এটা কিন্তু আমার কল্পনাতেও ছিল না। হঠাৎ করে উনি আমাকে কমেন্ট করছে, অথচ ওনার ভিডিও কিন্তু আমি অনেক আগে থেকেই দেখি, ওনাকে আমি ফলো করি। উনি কোথায় কোথায় যায় সেইগুলো নিয়ে আমি একটু ভিডিও করি। তো হঠাৎ করে উনি কমেন্ট করছে, আমি সঙ্গে সঙ্গে কমেন্ট দেখার পরে ওনাকে ব্যাক করি যে ভাই এটা, এবং ওনার কাছ থেকে আমি বলি যে আপনার নাম্বারটা দেন। যোগাযোগ করে এই যে তারপরে ওনার সঙ্গে দেখা হলো, কথা হলো, এবং আজকে একসঙ্গে আবার এই যে ব্লগও করতেছি। আমরা এখন যে জায়গাতে অবস্থান করতেছি এটা পুরোটাই কিন্তু একটা বাঁশঝাড়, খুবই গা ছমছম করা একটা জায়গা। চারপাশে দেখেন, এই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে চারপাশে কীরকম শুনশান নীরবতা, একেবারে বাঁশ ঝাড়ে চারপাশে ভরে গেছে। আশেপাশে কোনোদিন মানুষের এইগুলোতে বিচরণ খুব একটা হয় না, গা ছমছম করা অবস্থা। এই জায়গাগুলোতে এখানে নাকি 60 শতক জমি রয়েছে। এই 60 শতক জমি এই গাজী কালু যে চাম্পাবতী রয়েছে এনাদের যে পূর্বপুরুষ তাদের ছিল। এখন এই জায়গাগুলো কি অবস্থায় আছে এটা আমরা জানি না, কিন্তু পুরোটাই বাঁশ ঝাড়ে ভরা এবং গাছ ছমছম করা অবস্থা। দেখেন এই জায়গাগুলোতে আসলে দিনের বেলাতেও কীরকম একটা শুনশান নীরবতা। এখানে যেই আসুক মনের মধ্যে কিন্তু একটা ধক করে একটা শব্দ হবে যে আমি এ কোন নীরবতায় চলে আসলাম, একদম শুনশান নীরবতা। এই যে দেখেন এখানে কিছু ইট আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা ড্রেন, কিন্তু এই জায়গাগুলোতে এখনও কোদাল দিয়ে কাটলে বড় বড় সব ইট বাড়ায়, পুরাতন আমলের যে ইট সেইগুলো কিন্তু বাড়ায়, পুরাতন স্থাপনা। তো দেখেন এই যে এদিক দিয়ে বাঁশের আড়ার ভিতর দিয়ে কিন্তু একটা ড্রেন চলে গেছে, সেইগুলোতেই কিন্তু ইটের যে চিহ্ন, সেই আগের যুগের যে ইট সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এই যে দেখেন আমরা সেই অলৌকিক যে পাথর, সেই পাথর যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু চলে আসলাম। এই যে পাথরটা না, এটাই পাথর। আচ্ছা, এর আগে এই পাথরটা কিন্তু যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ কি নিয়ে যেতে পারছে? নিয়ে যেতে পারতে একজন নিয়ে গেছে, তাকে রেখে গেছে পরের দিনই রেখে গেছে, নিয়ে যেতে পারেনি না? গরু গাছ করে ওরে সর্বনাশ। এই পর্যন্ত আমরা জানি। আপনারা কতদিন থেকে এটা দেখে আসতেছেন? বাপ দাদারা 14 তারাও দিয়ে গেছে এই অবস্থায়, ওই অবস্থায় আছে? ওই অবস্থায়। ইরে সর্বনাশ। আমার বয়স তো প্রায় 70 কাছাকাছি। হ্যাঁ, কেউ নিয়ে যেতে পারে না। না, ও মস্তান যে বড় পাথর আছে, হ্যাঁ, একজন বলে হাতিতে উল্টেছিল, আচ্ছা। তার আবার অবস্থা কাইলে গেছে। আচ্ছা, ও এরকম আছে, হ্যাঁ। এটা তো ওই একই কাহিনী। একই কাহিনীতে। এখানে কয়টা পাথর আছে টোটাল? এরকম পাথর এটা দেখা যাচ্ছে 3টে 4টে। হ্যাঁ, এই যে দেখুন, ওই 1টা 2টা 3টে 4টে 5টা। এই পাথর কেউ নিয়ে যেতে পারে না। ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এখন গা কাঁপতেছে যে আমি এত পুরাতন একটা জায়গায় চলে আসছি। আর এই যে পাথর দেখেন, এখানে কিন্তু 1টা 2টা 3টা পাথর, আর কিছু কিছু পাথর দেখেন ভেঙে গেছে। তো এই বলা হচ্ছে যে গাজী কালু এবং চাম্পাবতী যেটা রয়েছে তাদের নিদর্শন হিসাবে এই 3টা পাথর কিন্তু এখানে রয়েছে। বলা হচ্ছে যে এই পাথরটা আজ পর্যন্ত কেউ এখান থেকে নিয়ে যেতে পারেনি। একজন নাকি এখান থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা রাখতে পারেনি। বলা হচ্ছে যে যারাই এই পাথরটা নিয়ে গেছে তাদের নাকি নাকে মুখে রক্ত উঠে তারা নাকি মারা গেছে। এই পাথর এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। যুগের পর যুগ কিন্তু এই পাথরটা কিন্তু এখানেই পড়ে আছে। দেখেন পাথরের উপরে শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলা ধরে গেছে, তারপরে অক্ষত অবস্থায়। কেউ নিয়ে যে বাড়ির কাজে লাগাবে, অনেকে আছে খাটিয়া বানায়, বা পাথরে অনেক সময় ওই ঢেঁকি যে ধান সাটে, ধানের নিচে ওই ঢেঁকির যে গোঁঠা আছে ওখানেও দেয়। কিন্তু এইগুলো কিন্তু এইভাবে কেউ নিয়ে যেতে পারেনি। সেই পাথরগুলো কিন্তু এইভাবেই আছে। বলা হচ্ছে এই পাথরগুলো খুবই অলৌকিক এবং এখান থেকে এই পাথরগুলো কেউ সরাতে পারে না। এটা 70 যুগের ঘটনা, মতন এই যুগের লয়। এই আমি ফোন দিচ্ছি। আপনার বাড়ি তো এই গ্রামে না? হ্যাঁ, আমার বাড়ি গ্রামে। আচ্ছা, 700 এই পাথরটা আসলে কার এটা, আর এই জায়গাটা কার এটা?
এই জায়গা এখানে মালিকানাধীন মালিকানাধীন না? কিন্তু ইতিপূর্বের যে এটা কার জায়গা ছিল বলা হচ্ছে যে বাদশাহ সেকেন্দার যিনি ছিলেন ওনার পুত্র যে গাজী কালু এবং চাম্পাবতী তাদেরই নাকি এইটা জায়গা ছিল। এটা হচ্ছে ঐতিহাসিক কথা, বুঝছেন? আচ্ছা। আমরা আমাদের বয়সকালীন সময়ে দেখছি এটা ব্যক্তি মালিকানাধীন এবং সেভাবেই ভাগ করে করে বংশীদার সূত্রে এগুলো ভোগ করা হয়, কথা বুঝছেন? এই তা এখন তারপরে ঐতিহাসিক হিসেবে অনেকেই বিভিন্ন ভার্সিটি থেকে আসে এগুলো ইয়ে করে দেখে আর কি, জরিপ করে দেখে, দেখার পর এগুলো বিভিন্ন ইয়েতে দেয়, তারপরে আর আসে না। এর আগে সরকারও কয়েকবার জরিপ করছে, জরিপ করে এখানে সম্পদের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করে দেখছে, তেমন কিছু পাচ্ছে কিনা ওদের ব্যাপার সেটা। আচ্ছা, বিভিন্ন বিদেশ থেকেও আসে আর কি, দেখা গেছে। তো এখন প্রভাবটা কমে গেছে। আগে যেমন এখানে প্রতিদিন যায় জেরত হচ্ছিল, বুঝছেন? প্রতিদিন যায় জেরত হচ্ছিল, বাইরে থেকে এটা সেটা খাবার আনতেছিল, মানুষ মান করতেছিল। তারপরে এখানে সব কিছু কিন্তু পবিত্র, এই জায়গাটা কিন্তু খুবই পবিত্র, এখানে কেউ কিছু করে যেতে পারবেন না, তাই না? হ্যাঁ, এই ধরনের এখন আমরা বিশ্বাস করি আর কি। আচ্ছা। এই পুকুরটা দেখেছেন না, এই পুকুরটাও কিন্তু এক সময় এখানে ওই সালুন সিস্টেম একটা ইয়ে ছিল, যার বিয়ের সমস্যা ছিল, হয়তো বা কেউ মানুষ করতেছিল যে এখানে সালুন ভাষা দিলেই ওই তার কি কি জিনিসগুলো ওই বইয়ের জন্য করে করা হতো, সেই জিনিসগুলো এগুলো আমাদের আর কি, আমার দাদার আমলে কথাবার্তা আমরা শুনছি। আচ্ছা, আমাদের আমলে আসে সেই জিনিসটা দেখিনি, বুঝছেন? তো এখনো আমরা এই জিনিসটা আমরা সজাগ হিসেবে ভালোভাবে রাখি, আমরা যত্ন করেও রাখি। এখানে কোনো পাক পবিত্র জায়গা কেউ মনে করেন যে অপবিত্র হয়ে এখানে ঢোকেও না তেমন একটা, এবং কেউ যদি ঢোকার চেষ্টাও করে তার হয়তো বা অন্যভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ওই যে পাথরটা, এই পাথরটা কি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? বিগত সময় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পারেনি না, এই রোড পর্যন্ত নিয়ে গেছে আমি শুনছি আমার বাপ দাদার সময়, কিন্তু তখন গাড়িতেও তুলতে পারেনি। আর আগে এখানে অনেক বিরাট বিরাট গাছ ছিল, ঐতিহাসিক একটা গাছ ছিল, খিরি গাছ করে বলে, বুঝছেন? গোটা পৃথিবীর মধ্যে কয়েকটা গাছ, তার মধ্যে একটা গাছ ছিল এখানে, খিরি গাছ, খুবই প্রাচীন গাছ। এখন হয়তো থাকলে এই খুলির সমানে তার হচ্ছে আপনার গোড়াটা। আচ্ছা, বিশাল ফল হচ্ছিল, সুন্দর সুন্দর ফল হচ্ছিল, এবং তার বীজ ছিল, সেই বীজগুলো দিয়ে আপনার রোগ বালায়ের বিভিন্ন কাজ ব্যবহার হতো, ঔষধপাতি বিভিন্ন বিষয়। এখনো তদন্ত করলে হয়তো কারো বাড়িতে ওই জিনিসটা পাওয়া যেতে পারে, বীজ। হ্যাঁ, খুবই খুবই দামি। আর গাছ করা যায়নি ওখান থেকে? না, আর গাছ হয়নি। ওটা তখন ওই আপনার যৌথ মালিকানাধীন ছিল, গাছটা কাটে বিক্রি করে ওই পাশে একটা মসজিদ করছে, ওই মসজিদে কিছু কাজে লাগাছিল, বুঝছেন? তারপর থেকেই আসলে আমাদের দেখা জিনিস, এই জিনিসগুলো আমাদের দেখা জিনিস। আর একটা আমি জিনিস জানতে চাই, ঠিক এই পশ্চিম পাশে দেখলাম যেগুলো পাঁচির, ইট, মাটির ভিতরে পুরোটাই এটা প্রাসাদ। ধরেন যে রাজ্যপাল, আমাদের মহাস্থান তো পূর্ণ নগরী, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা রাজধানী ছিল, ভারতবর্ষের প্রাচীনতম রাজধানী। তো যাই হোক, তারই কিছু কিছু অংশ হিসেবে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। যেমন বিভিন্ন জায়গায় মাজার হচ্ছে, সেই সময়ে ওই সময় এই গৌরপালেরা এই কাজগুলো করছে, তারা কিন্তু তখন ওই যুদ্ধ করে বিলুপ্তির পথে তারা চলে গেছে, যে কারণে এখন এই জিনিসগুলো মুসলমানের আন্ডারে চলে আসছে। আচ্ছা, আমরা সেটাই প্রমাণ, আমরা সেটাই প্রমাণ পাই, কারণ এই পুকুরের সাইডের ওপরে এটা প্রাচীর, এর নামটা হচ্ছে প্রাচীর, শব্দের অর্থ হচ্ছে কি সব সাইড প্রাচীরের মতো ছিল সেই সময়ে। আচ্ছা, আচ্ছা, বিরাট বিরাট এরকম পাথর ছিল, পাথরের সঙ্গে আপনার বড় বড় করে আপনার যে এখন যেমন ইট এত বড়, তখন কিন্তু পাথর ছিল এত বড়, পাটার মতো। সেই জিনিসগুলো আমরা দেখছি, এই সাইডেই ছিল, ভেতর দিয়ে ছিল, এবং সেগুলো বিলুপ্তির পথে। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি দেখেন, এই যে আগে যে রাজ্যপাল পাল বংশে যারা বানায়, অর্থাৎ ইয়েরা, এই যে এখনো আছে এগুলো, এই যে দেখেন, এগুলো কিন্তু পাতিল, এগুলো কিন্তু পাতিল, এগুলো কিন্তু ভেতর পাতিল আছে, বুঝছেন? অনেক পাতিল এগুলো, হ্যাঁ, এই পুরোটা এগুলো পাতিল। এই যে দেখেন, এই পুরোটার ভিতর কি আছে আমরা জানি না, সত্যি তাই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখছি এই জিনিসগুলো। এটা পুরাটাই তো একটা ঢিবি না? হ্যাঁ, উঁচা ঢিবি। এটা কি আরো উঁচু ছিল নাকি? হ্যাঁ, উঁচু ছিল। তো আপনারা যখন ছোট ছিলেন তখন এটা মনে হয় আরো উঁচু ছিল, হ্যাঁ। তখন এইগুলোতে সচরাচর আপনারা আসতেন না মনে হয়? না, তখন ভয় ছিল, এটা জঙ্গলের মতো ছিল এখানে। এই ডাইরেক্ট ওপর দিয়ে একটা ঘাটা হচ্ছিল, কিন্তু তখন এখন জঙ্গলের মতো ছিল, বুঝছেন? এখন ধরেন যে মানুষের বিভিন্ন হচ্ছে, এখন মানুষজন বেশি হচ্ছে, কেমন একটা নাই, সচরাচর সবাই চলাচল করতে পারে না, তো আগে দিন দুপুরই ভয় করতো মানুষ। বুঝতে পারছি। আর এটাই সেই পুকুর না? এটাই সেই পুকুর, এখানে এগুলো ভেসে উঠতো? হ্যাঁ, এগুলো আমাদের ব্যক্তি মালিকানাধীন, আমার বংশগতভাবে আমরা ভোগ করছি। আচ্ছা ভিউয়ার্স, এই যে আমার পিছনে যে ডোবা জায়গাটা দেখতেছেন, এখন কিন্তু পানায় ভরে গেছে। তো বলা হচ্ছে যে এই জায়গায় একটা সময় ছিল যখন এই এলাকার গরিব দুঃখী মানুষ ছিল, যাদের
বিবাহযোগ্য সন্তান ছিল, বিশেষ করে কন্যা সন্তান, কন্যা দায়গ্রস্ত পিতা মাতা যদি এর পারে এসে কান্নাকাটি করত যে আমার মেয়েকে আমি কিভাবে পার করব, তখন নাকি এই সেই সোনা দানা গহনা নাকি এই পুকুর থেকে ভেসে উঠতো একটা চালুনে করে। সেই চালুনে করে ওই সোনা দানা এনে বিয়ে শাদী দেওয়ার পরে সেইগুলো কিন্তু আবার এখানে ফেরত দিয়ে আসতে হতো। তো এটা হচ্ছে সেই অলৌকিক পুকুর। এটা শত শত বছর আগে কিন্তু এই ধরনেরই কল্পকাহিনী শুনে আসছে, আর এই এলাকাবাসী এটাই কিন্তু এখনও বিশ্বাস করে আছে। এবং এখানে এই যে উঁচা যে ঢিবিটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু এই অঞ্চলের মানুষ এখনও কিন্তু মানাগোনা করে। দেখেন একদমই বাঁশের আড়াতে কিন্তু পরিপূর্ণ। এর নিচে যত খনন করবেন তত কিন্তু এখানে ইটের যে তৈজসপত্র বের হয়, আবার বড় বড় যেটা এখন যেমন শিল পাটা আছে, পাটার মতো কিন্তু এখনও কিন্তু এখানে নিচ থেকে ইট বের হয়। আর এটাই সেই অলৌকিক এবং যে কাহিনী, গাজী কালু যে চাম্পাবতী তার অমর প্রেমের যে কাহিনী, সেই কাহিনী কিন্তু এখানেই লুকায়িত আছে এই জায়গার ভিতরেই। তো এটাই সেই গাজী কালু চাম্পাবতীর যে গ্রাম, নিজের গ্রাম, নিজের বাড়ি, সেই বাড়ি এটা। তার নিদর্শন হিসাবে কিন্তু এখনও 3-4টা পাথর কিন্তু এখানে আছে, যে পাথরগুলো কিন্তু এখনও এই আধুনিক যুগে এসেও কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। বলা হচ্ছে যে এই পাথরগুলো যারাই নিয়ে গেছে এখান থেকে তাদেরই নাকি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের হয়তো কেউ রোগে শোকে পড়ছে, কারো সাংসারিক জটিলতা হয়েছে, অভাব অনটন ঘিরে ধরছে তাকে, সে এইগুলো নিয়ে যে রাখতে পারেনি বিধায় হয়তো এক রাতের ভিতরে এই পাথরগুলো কিন্তু আবার কিন্তু এখানে দিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই সেই গাজী কালু যে চাম্পাবতীর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এটা।